time is very critical. It is the time to discuss and decide about the implementation of the constitutional fragmentation. The country is in crossroad. There is a hope. There are many things coming in front of us. I expect জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস, উই উইল গিভ ইউ দ্য ড্রাফট। যদি আপনাদের মাথায় না ধরে, ইন্টেলেকচুয়ালিতে না খোলায়, বুদ্ধি বিবেকে না ধরে, তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান, আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে। স্থান রাজধানী ঢাকাস্থ রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন। তো জামাতে ইসলামের উদ্যোগে এই আয়োজনটা করা হয়। সেখানে জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মীরা এসেছিলেন, শিশির মুনির ভাই এসেছিলেন এবং ব্রিগেডিয়ার আমান আজমি এসেছিলেন এবং জামাতে ইসলামের তো বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন। তো সেখানে অসাধারণ একটা আয়োজন হয়েছে এবং বক্তারা সংক্ষিপ্ত করে বক্তব্য দিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে অসাধারণ বক্তব্য দিয়েছেন। শিশির মুনির ভাই বলেছেন যে আপনারা যদি বুদ্ধিতে না পারেন তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা বুদ্ধি দিব আপনাদের। তো এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আগামীতে জামাতে ইসলামী যে রাজত্ব করবে এই বাংলাদেশে, বা ইসলামী ছাত্র শিবির যে ছাত্র অঙ্গনে রাজত্ব করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেটা কি বুঝতে এখনও আপনাদের বাকি রয়েছে? ইনশাল্লাহ এবার জামাতে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে রাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবী নিয়ে রওনা করেছিলেন, তো রাতে যখন রাত যাপন করেছিলেন মক্কা থেকে 8 কিলোমিটার দূরে, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন যে তোমরা রাত্রে রান্না করবা সবাই এক একটা চুলায়, আর শৌচাগার বানাবে অল্প কয়েকটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে এক একটা চুলা বানানোর কারণ হলো যে 10,000 মানুষ আছে, 10,000 চুলা যখন জ্বলবে তখন কাফেররা অবশ্যই এটা জানতে পারবে যে আমরা আসছি, 10,000 মানুষ আসছে, অবশ্যই জানতে পারবে, তখন তারা ঘাবড়ে যাবে। আর মক্কা বিজয় করা হয়েছে মাত্র 3 থেকে 4টা মানুষকে মারা হয়েছে, কোনো রক্তপাত ছাড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন শুধু বুদ্ধি দিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়। তো রাতের বেলা আবু সুফিয়ান আসছে দেখার জন্য, কি ব্যাপার এত আগুন জ্বলে কেন, অনেক দূর থেকে দেখতে পাইছে। তো সে ধীরে ধীরে আসতে আসতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানকে ধরে ফেলেছে। ধরার পরে তাই বলতেছে তুই এখানে আসিস, তোকে তো এখনই শেষ করে ফেল দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সৈন্য নিয়ে আসছে, তোদের মক্কা টক্কা গেল কিছুই থাকবে না, তুই আমার সাথে চল, তোকে আমি আশ্রয় দিলাম। তারপরে আবু সুফিয়ানকে নিয়ে যেতে লাগলো। নিয়ে যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, বললো যে আমি ওকে হত্যা করব। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ওকে আশ্রয় দিয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা আপনি আজকে রাতে ওকে আপনার কাছে রাখেন, সকালবেলা আমার কাছে নিয়ে আসেন। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, তখন আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করেছিলেন যে আবু সুফিয়ানকে বলছিলেন, চাচা আমি যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা কি আপনার বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে? আমি যে আল্লাহ রাসূল, এটা কি আপনার এখনো অবিশ্বাস হচ্ছে বা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তখন ওই আবু সুফিয়ান একটা কথা বলেছিলেন যে তুমি যদি আল্লাহ রাসূল নাই হও আর আমাদের ভগবানের যদি কোনো কাজ থাকতো, তাহলে তো এতদিন এত কিছু কোনো ফলাফল পেতাম না, আমাদের ভগবানের কাজ নেই। কিন্তু তুমি যে আল্লাহ রাসূল, এটা আমার কিছু কিছু জায়গায় সন্দেহ আছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে বাঁচতে চাইলে এখনই কালেমা পড়, তাছাড়া কিন্তু এখান থেকে তোর গর্দান যাবে। তখন মুসলমান হয়েছিল। তো সেই কথাটাই আমি বললাম যে শিশির মুনির ভাই বলতেছে যে আপনাদের যদি কোনো বুদ্ধি না থাকে রাষ্ট্র চালানোর মতো বা জুলাই সনদ সংস্কার করার মতো, তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেন, কোথায় কি করতে হবে সেটা আমরা জানি। তো দর্শক, আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না, চলুন আমরা
নেতাকর্মীদের সেই সংক্ষিপ্ত বক্তব্য এক এক করে আপনাদের শোনাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন। সময়টা খুবই ক্রিটিক্যাল। ইংরেজিতে বলা হয় টাইম ইজ দ্য এসেন্স। সময় অনেক কিছু ডিটারমিন করে। তো এখনকার সময়টা খুব ক্রিটিক্যাল, এই জন্য আমি এই প্রবন্ধটা পড়ার পাশাপাশি ইন্টারপ্রিটেশনটা বলবো কেন এটা বলছি। প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে জুলাই ঘোষণা এবং এই জুলাই সনদ তা কী করে আইনের মর্যাদা পাবে, হাউ টু অ্যাটেইন দ্য স্ট্যাটাস অফ লিগ্যালিটি, হাউ আমাদের এই জুলাই অভ্যুত্থান কী করে আইনের ভাষায় ট্রান্সফর্ম হবে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মোট কোয়েশ্চন। আমি এটার অনেক কিছু অংশ পড়ে শোনাবো, বাকিটা ইন্টারপ্রিট করব। 2009 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতা গ্রহণের পরপরেই বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। 16 বছরের শাসনামলে পর্যায়ক্রমে আওয়ামী লীগ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, নির্বাচন কমিশনকে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে। একই সাথে ক্ষমতা সুসংহত করার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করায়। এভাবেই বিগত 16 বছর আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে। ফ্যাসিবাদী ও বৈষম্যমূলক শাসনের প্রতিবাদে দেশের ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে। 2024 সালের 36 জুলাই সার্বজনীন আন্দোলনের মাধ্যমে একটি সফল গণ অভ্যুত্থান হয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে। সহস্রাধিক মানুষ এই গণ অভ্যুত্থানে শহীদ হন। 20,000-এরও অধিক মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন। আন্দোলনের মুখে টিকে থাকতে না পেরে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদ পালিয়ে যেতে বাধ্য হয়। তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিগণ পদত্যাগ করতে বাধ্য হন। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার বিদ্যমান না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়। অকার্যকর হয়ে পড়ে সংবিধানের অনেক বিধানাবলী। আমরা হিসাব করে দেখেছি প্রায় 47টা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায়। তন্মধ্যে 55, 56, 57, 58, 58 ক 59, একই সাথে 65 এবং 92। এই 55, 56, 57, 58-তে আছে একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হলো প্রাইম মিনিস্টার অ্যান্ড দি মিনিস্টার্স। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মিনিস্টার্স নাই, এক্সিকিউটিভ গভর্নমেন্ট নাই, সংবিধানের ওই অংশ পার্টটুকুর আর কোনো মূল্য নাই। এরপরে আছে 65 থেকে 92। 65 থেকে 92-এ আছে পার্লামেন্ট, দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট, হাউ দ্য পার্লামেন্ট উইল বি কনস্টিটিউটেড, what would be the function of the parliament, how the president will be elected, what will be the balance between parliament and the president। এই পার্টটুকু টোটাল অমিট হয়ে গেছে। একই সাথে 123 আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে, আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে, এই প্রক্রিয়াও ডিসম্যান্টেল হয়ে গেছে। এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের, কনস্টিটিউশনাল পোস্ট, এই শপথগুলো অকার্যকর হয়ে যায়। ফলে এই 5 আগস্টের পরে 8 আগস্টে একটি সরকার গঠিত হয়। 5, 6, 7, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না। 8 আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয়। এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। আমি মনে করি এটাই হলো বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে বড় ভুল হয়েছে। এটা হলো সাংবিধানিকভাবে সবচাইতে বড় মিস্টেক। এই মিস্টেক করা উচিত হয় নাই। এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার।
এই সরকার কোনো 106 অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয়, যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই, যেখানে প্রাইম মিনিস্টার সহ মিনিস্টার্স নাই, যেখানে পার্লামেন্ট নাই, সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে, কার মাধ্যমে কাজ করবে? এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে। বর্তমান দেখেন, আমি তার পরের পাঠটুকু পড়ে শোনাচ্ছি। 8ই আগস্ট 2024 জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি, ইংরেজিতে বলে সলেমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। 5ই আগস্টে যা হয়েছে এটা দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়। সংবিধানের অনুচ্ছেদ 7 বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি। তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই সরকারের মূল ভিত্তি সংবিধানের 106 অনুচ্ছেদ নয়, এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশেই হলো সরকারের মূল ভিত্তি। এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন, যে যা কথাই বলবেন না কেন, তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিসপ্রুডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফ্যাসিবাদী কাঠামো, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এত অসুবিধার কারণ নাই। লাস্টের প্যারাগ্রাফ, জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকারের পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1971 মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল, যা বাংলাদেশের প্রথম সংবিধান। গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী। ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত, তন্মধ্যে 1863 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত ইমানসিপেশন প্রক্লেমেশন অন্যতম। এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয়, যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট। জুলাই সনদের কোনো বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোনো অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে। দুটো কনসেপ্ট, একটা কনসেপ্ট হলো প্রক্লেমেশন, আরেকটা কনসেপ্ট হলো রেফারেন্ডাম। প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান গ্যাপ, সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব। আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম, গণভোট। গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব। তার উদাহরণ আমাদের দেশে আছে। তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। 15ই আগস্ট 1975 সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, খন্দকার মোস্তাক আহমদ এসে মার্শাল ল জারি করেন। তিনি এসে বলেন, আই মিস্টার খন্দকার মোস্তাক আহমদ is hereby declaring the martial law proclamation. The constitution will be subservient and subordinate to the constitution. এরপরে 20 আগস্ট 1975 সালে খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করে 15ই আগস্ট থেকে তার বৈধতা দেন। এরপরে 8ই নভেম্বর 1975 রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 সাল বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন 29 নভেম্বর 1976 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে CMLA চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয়। তারপর এই দিন থেকে শুরু করে 6 মাস পরে 31 মে 1977 গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 88% ভোট পেয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা অ্যাপ্রুভ করা হয়। একই সাথে 30 মে 1977 সালে মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন। কি পরিবর্তন আনয়ন করেন? আজকে যেটা আমরা দেখছি, অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ,
সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, তা সব কিছুই করা হয়েছিল 31শে মে 1977 সালে সামরিক ফরমান বলে। একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, 18ই জানুয়ারি 1979 সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয়। এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে, বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশ হয়। This is a political historical document before us. Same thing happened during Ershad regime. এরশাদ রিজিমেও একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয়। এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠার প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে, পুরোটার কেন্দ্রবিন্দু এটা। এরপরে লাস্টের দ্বিতীয় প্যারাগ্রাফ, 30শে মে 1981 মেজর জেনারেল জিয়াউর রহমান শাহাদত বরণ করলে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। 1982 সালের 27 মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন। আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না, সংবিধান অকার্যকর হয় না, তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না। 1986 সালের 11ই নভেম্বর সামরিক আইন প্রত্যাহার করে আংশিক সাংবিধানিক শাসন বলবৎ করেন। পরবর্তীতে 1988 সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আয়োজন করলে দেশের সকল বিরোধী দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ বর্জন করেন। 90 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্যের আলোকে এরশাদ তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। আরেকটা উদাহরণ, এরশাদ সাহেবের যখন পতন হয় তখন প্রশ্ন আসলো দেশ চলবে কি করে। তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও তাকে প্রধান বিচারপতির পদ থেকে নিয়ে যাওয়া হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করে আবার তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হন। প্রধান বিচারপতি হয়ে তারপরে তিনি রিটায়ার করেন। এইটাই বাংলাদেশের সংবিধানে সাংবিধানিকভাবে সংশোধনী আকারে অ্যাপ্রুভ করা হয়েছে। সুতরাং আজকে যারা এই কথা বলছেন যে সাংবিধানিক ভ্যাকুয়াম ফুলফিল করা যাবে না, আমি মনে করি তারা ইচ্ছে করেই অতীত সাংবিধানিক ইতিহাসকে ইচ্ছে করেই অ্যাভয়েড করে যেতে চাচ্ছেন। পূর্বের শাসকগণ সামরিক আইন জারির মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য বিধানাবলী স্থগিত করেছেন। কেউ বলতে পারেন যে আমি হয়তো সামরিক আইনের পক্ষে কথা বলছি। নো, I am not in favor of martial law. I am not in favor of military law. I am not in favor of military rules, regulations and proclamations. Then what I am in favor? I am telling doctrine of necessity-র কারণে মার্শাল ল প্রক্লেমেশন যখন জারি থাকে তখন সংবিধানকে সাসপেন্ড করা যায়। আর যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। এই হিসেবে ডক্ট্রিন অফ নেসেসিটির মার্শাল লর চাইতেও গণ অভ্যুত্থানের শক্তি অনেক গুণ বেশি। মার্শাল ল ইজ এ মার্শাল ল, কিন্তু জনগণের অভ্যুত্থান ইজ এ জনগণের অভ্যুত্থান। এর কার্যকারিতা ঘটেছিল ফ্রান্সে 6th রিপাবলিকের মাধ্যমে, এর কার্যকারিতা ঘটেছে আমেরিকায়। এর কার্যকারিতার সবচাইতে ভালো উদাহরণ হলো ফ্রান্সে। ফ্রান্সে প্রথম রিপাবলিক, দ্বিতীয় রিপাবলিক, তৃতীয় রিপাবলিক, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ রিপাবলিক আছে। এই ষষ্ঠ রিপাবলিকের মাধ্যমে গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা তাদের নতুন সংবিধান প্রণয়ন করেছিল। আর সময় আমার শেষ হয়ে গেছে, একটা কথা বলেই শেষ করে দিব।
যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে। এই মিথ্যা থেকে বাঁচতে হবে, জাতিকেও বাঁচাইতে হবে, সকলকে মিলে বাঁচাইতে হবে। কে শিখিন সেই মিথ্যা কথা? যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমার মতে, আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা। It should not be. Dr. Mohammad Yunus cannot, there is no concept of interim government in the constitution. Constitution interim government বলতে কিছু নাই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই। কনস্টিটিউশনের মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে। যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ। কিন্তু আমরা 106 এর ভিত্তিতে যা করা হচ্ছে, আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি। লাস্ট কথা, আমরা একটা খসড়া পেয়েছি, জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে। এই খসড়াপত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে, লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে, এই কথাটা খুবই আপত্তিকর। এটা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা। আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর যে কোনো প্রস্তাব, সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে। সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। অর্থাৎ এখানে প্রপোজাল দেওয়া হচ্ছে সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে, আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। আপনারা কি এটার সঙ্গে একমত? নো। রেভলিউশন ইজ এন রেভলিউশন, বিপ্লব ইজ এ বিপ্লব, অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান। অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন। Solomon expression of the will of the power is itself is a constitution. এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই, কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয়, হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস, গ্রুন নর্ম কাকে বলে, কেলসনের থিওরি কাকে বলে, কেলসনের থিওরি কিভাবে জন্ম নেয়, এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে। ফলে আমার টাইম শেষ। আই এম সরি, টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল। ইট ইজ দ্য টাইম to discuss and decide about the implementation of the constitutional fragmentation. The country is in crossroad. There is a hope. There are many things coming in front of us. I expect জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস, উই উইল গিভ ইউ দ্য ড্রাফট। যদি আপনাদের মাথায় না ধরে, ইন্টেলেকচুয়ালিতে না খোলায়, বুদ্ধি বিবেকে না ধরে, তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান, আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা এই প্রজন্ম হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে দীর্ঘ 54 বছর স্বাধীনতার পার হয়েছে, অথচ এই বাংলাদেশের একটা ক্ষমতা থেকে আরেকটা ক্ষমতার পালাবদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল, আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে ক্ষণে ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। 5 বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠতে হয়। এই দেশটা স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল। 1971 সালে যে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল, তৎপরবর্তী 72 সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন সেইখানে বলবৎ করে এদেশে একটি ফ্যাসিজম কায়েম করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল। যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের। এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটা পরিবর্তন হবে। 1990 সালে
মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে, আরেকটি পরিবর্তন এনেছে। কিন্তু দুর্ভাগ্য, এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি, এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই, তারা আস্থা রাখতে পারে নাই। কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে ফ্যাসিজমকে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে, এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাইয়ে আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করার। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে, তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেয়া হয়েছে, এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে, জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে, তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত, কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায়। সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে, জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, এই ইন্টারিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের 20 কোটি জনগণের কাছে। সুতরাং কে মানলো আর কে মানলো না, এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য, এই রাষ্ট্রের রিফরমেশনের জন্য, সামনে যেন আর ফ্যাসিজম গড়ে উঠতে না পারে, এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুব একটা ভালো নাই। আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ। এখন শহীদ আবু সাইদের কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে। জনগণের সিদ্ধান্তে, জনগণের গণ অভ্যুত্থানে, জনগণের বিপ্লবে যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না। কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই। জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি। আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে। এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য 1 বছর সময় কেন লেগেছে, এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ, যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না, সাংবিধানিক ভিত্তি কি হবে আমরা জানি না। পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না, তখন আমরা কি করব? তার পূর্বেই, নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট? এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই। এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি। ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছি। এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক, তারপরে জাতীয় নির্বাচন দেন, কারো তো কোনো আপত্তি থাকার কথা না। কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে।
কোনো কিছু বললেই আপনারা বলেন সবকিছুর সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই। আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখনো চারপাশে রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু নতুন কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না। বিপ্লবকে বিক্রি হতে দেব না। প্রয়োজনে আবারও বিপ্লব হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাআল্লাহ। কথাবার্তা কি পরিষ্কার? ইমানি শক্তি ঠিক আছে? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতীয় আধিপত্যবাদ চলবে না, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিলাম, তৈরি থেকেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। দেশের জনগণ 16 বছর জুলুম, নির্যাতন, আয়নাগড়ের নির্যাতন কাটিয়ে স্বাধীনতা অর্জন করেছে। সকলের মনের আশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সমস্ত ঘরানার সকলকে একীভূত করে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন। কিন্তু তিনি কি উপস্থাপন করলেন? তিনার মুখ থেকে নির্গত সুন্দর একটা প্রবন্ধ দেশবাসী শুনতে পেয়েছে মাত্র, যেখানে 2009 সালের বিডিআর বিদ্রোহের কথা আসেনি, হেফাজতের শাপলা চত্বরে শাহাদাতের কথা আসেনি, 2021-এর রক্তে রঞ্জিত শহীদদের কথা আসেনি, সেখানে 2024-এর বিপ্লবের শাহাদাতের শহীদদের সংখ্যা আসে নাই, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। স্পষ্ট ভাষায় বলবো, ঘোষণাপত্র সংশোধন করে জনগণের আশা অনুযায়ী প্রবন্ধ উপস্থাপন করবেন, আর জুলাই সনদের স্বীকৃতি দিয়ে আপনার সংবিধানের সংযোজন করে জনগণের আশার সংযোজন ঘটাবেন। নচেত জামাত ইসলাম চিনি না, জামাত আপনাকে ক্ষমতায় বসায় নাই, বিএনপি বসায় নাই, ইসলামী আন্দোলন বসায় নাই, হেফাজত বসায় নাই, দেশের সাধারণ জনগণ বিপ্লবী আপনাদেরকে ক্ষমতায় এনেছে। অতএব দেশের বিপ্লবী জনতার আশার প্রতিফলন ঘটাবেন, নচেত আপনারাও আপনার লেডি ফেরাউন হাসিনার মতো কোথায় যাবেন রাস্তা ঠিক করেন, এটাই জনগণের আশা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমি আজকের যে কিনোট পেপারস এটা পড়লাম, যেটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই পেপারে একটা শব্দের সাথে আমি একমত না, যেটা হচ্ছে গণ অভ্যুত্থান 2024। আসলে এটা তো কোনো গণ অভ্যুত্থান ছিল না, ছিল ভাই? গণ অভ্যুত্থান সেটা যেটা জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে হয় কারাগারে যায়, না হলে ভিন্ন কোনো পরিস্থিতির শিকার হয়। কিন্তু স্বৈরাচার যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, এটাকে গণ অভ্যুত্থান বলে না, এটা হচ্ছে বিপ্লব। বাংলাদেশে কি হয়েছে? ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এটাকে বলতে পারি আমাদের এই বিপ্লব আমরা সম্পূর্ণ করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। কেন হয় নাই? আমাদের সেই 5 আগস্টের মিছিল যখন বিজয় সরণি মরে গিয়ে স্টপ হয়ে গেল, থেমে গেল, সেখানে আমাদের বিপ্লবটি অসম্পূর্ণ
রয়ে গেল। ওই মিছিল যদি আমরা জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি মোড়ে স্টপ না করতাম, তাহলে এই 24 সালের জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়ন হতো, পরিপূর্ণ হতো। তো যাই হোক, আজকে অনেক কথা, অনেক আলোচনা, অনেকেই সরকারকে নানা রকম আইনি ফিন্দি ফকির দেখায়, ফাঁক ফকর দেখানোর চেষ্টা করে, আইনের নানান ধারা উপধারা বোঝানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের কোন আইন কোন সংবিধানে লেখা আছে তারা যদি আমাদেরকে একটু দেখাতে পারে, আমরা অন্তত সন্তুষ্ট হতে পারি, আশ্বস্ত হতে পারি যে কোথায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারাটি লেখা আছে। লেখা নেই। সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই কোন সংবিধান প্রণয়নের কিংবা আইন তৈরির। সুপ্রিম কোর্ট দুটো কাজ করতে পারে, আইনের ব্যাখ্যা দিতে পারে, অথবা পার্লামেন্ট কর্তৃক কোনো আইন রচিত হওয়ার পরে ওই আইনের সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ ধারা থাকলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। এর বাইরে সুপ্রিম কোর্টের কোনো অথরিটি নেই যে তারা আইন প্রণয়ন করবে কিংবা সংবিধান রচনা করবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে দায়িত্বে বসেছেন, চেয়ারে বসেছেন, কোন আইনের বলি? আইন একটা আছে, সেটা হচ্ছে আল্লাহর পরে এই বাংলাদেশের মাটিতে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সেই ছাত্র জনতা এই সরকারকে বৈধতা দিয়েছে, সেই ছাত্র জনতার বৈধতার ফলে আজকে এই সরকার চেয়ারে রয়েছে। সবচাইতে আফসোস এবং কষ্টের জায়গা, যাদেরকে আমরা 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে চেয়ারে বসালাম, আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। জুলাই ঘোষণাপত্র দিয়েছেন, এই ঘোষণাপত্র আমাদের মন মতো হয় নাই, তারপরেও আমরা মেনে নিতাম। কিন্তু সবচাইতে বিপজ্জনক, ডেঞ্জারাস যে ক্লজ এই জুলাই ঘোষণাপত্রের, সেটা আপনারা সবাই পড়েছেন না? 22 নম্বর ধারায় এই অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই ঘোষণাপত্রে লেখা আছে, এই ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সংসদ অর্থাৎ আগামীতে যারা সরকার গঠন করবে তারা তাদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন। হাউ ফানি! যদি পরবর্তী সরকারই করে, তাহলে এই যে আপনারা আমাদের নিয়ে 2 মাস আলোচনা করলেন, 1 মাস টানা ঐক্যমত্য কমিশনে মিটিং করলাম, এই তামাশা করার দরকারটা কি ছিল ভাই? বলেন, এই তামাশার কোনো মানে হয় না। এই সরকার কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো গোষ্ঠীর নয়, এই সরকার এদেশের আপামর জনতার। ছাত্র জনতার ডিমান্ড কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটা এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, আর গণ অধিকার কি চাইলো, এই চিন্তা এই সরকার করলে হবে না। তাই আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে এক চল পরিমাণ ছাড় দেব না। এই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। অন্যথায় এই সরকার যতই বলুক, ডান বাম থেকে যতই আওয়াজ উঠুক, এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে। ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এরকম রকিব আর হুদা মার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কেউ এই নির্বাচনের বিরুদ্ধে নয়। কিন্তু ওই রকিব হুদা মার্কা নির্বাচন, ওই 2008 সালে ভারতীয় পরিকল্পনায় ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না। আমরা একটি অবাধ সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চাই, যে ইলেকশন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের লড়াই শেষ হয় নাই, সামনে হয়তো আবারও রাজপথে নামতে হবে, আবারও লড়াই করতে হবে। তবে একটা কথা বলেই শেষ করব, আমরা ইতিহাসের সবচাইতে বড় ফেরাউন, লেডি ফেরাউন খুনি হাসিনাকে ভয় পাই নাই। আগামীতে যে যতই হুমকি দোক, যে যতই ধুমকি দেখাক, তাদের ওই হুমকি ধামকি আমাদের সামনে পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।